করোনা টিকা নিতে রাজধানীর কেন্দ্রের বাইরে রাতভর অপেক্ষা, কেন্দ্রের সিরিয়াল না মানার অভিযোগ। চট্টগ্রামে টাকা দিলে এসএমএস ছাড়াই মিলছে টিকা, ময়মনসিংহের সংক্রমণ বাড়ায় অক্সিজেন সংকট। আগস্টের 9 দিনেই করোনায় মারা গেছে 2212 জন, মোট প্রাণহানির 36% হয়েছে 40 দিনে। রিমান্ড শেষে পরিমণিকে আদালতে তোলা হবে আজ, প্রয়োজনে ফের রিমান্ড চাইতে পারে সিআইডি। কলাবাগানে জুলহাস ও তনয় হত্যার 5 বছর, স্বাভাবিক কার্যক্রম শুরু হলেই বিচার শেষ হওয়ার আশা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। করোনার টিকা নিতে কেন্দ্রের বাইরে সারা রাত অপেক্ষা করছেন সাধারণ মানুষ। সকালে টিকার সিরিয়াল নিশ্চিত করতে কেউ কেউ এমনকি আগের দিন রাত 8টা থেকেই ভিড় করছেন কেন্দ্রের সামনে। টানা কয়েকদিন দীর্ঘ সময় অপেক্ষা করেও টিকা না পাওয়ার অভিযোগ তাদের। রাস্তার পাশে বিছানা পেতে মানুষের এই অপেক্ষা সাধারণত ঈদের আগে বাস ট্রেনের টিকিট কাটার জন্য দেখা যায়, কিন্তু এবারের রাত জাগা টিকিট নয়, করোনার টিকা নিতে। মঙ্গলবার রাত 2টার এ চিত্র রাজধানীর রায়ের বাজার কমিউনিটি সেন্টার এলাকা। অপেক্ষামান সবাই কয়েকদিন ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকা নিতে পারেননি। এই কয়েকদিন তারা টিকা কেন্দ্রের গেট পর্যন্ত পৌঁছার আগেই টিকা শেষ হয়ে যায়। তাই মঙ্গলবার টিকা গ্রহণ নিশ্চিত করতে সোমবার রাত থেকেই কেন্দ্রের বাইরে অবস্থান টিকা প্রত্যাশীদের। কেউ বসেছেন বিছানা নিয়ে, কেউ বা আবার চেয়ার, টুল, ইট, পাথর ইত্যাদির সাহায্যে সিরিয়াল নিশ্চিত করেছেন। আমরা কাম কাজ করে খাই, আমরা যদি বাসা বাড়িতে কাজ বাজ করতে এলে আমাদের টিকা ছাড়া তো কাজ করাবে না। রাতে 3টে বাজে দাঁড়িয়ে বেলা 12:15 থেকে টিকা পাইনি, যার কারণে আজকে রাতে 9টা বাজে সিরিয়াল দিছি, দেখা যাক কি হয়। রায়ের বাজারের এ কেন্দ্রে প্রতিদিন 250 থেকে 300 জনকে টিকা দেওয়া হচ্ছে, কিন্তু দীর্ঘ লাইন থাকলেও তা অমান্য করেই অনেকে টিকা নিচ্ছেন বলে অভিযোগ। ভুক্তভোগীদের দাবি, বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। মন করো সাইড দিয়ে লোক ঢোকায়, মন করে এই যে লাইনে ঢুকছে এই লাইনে মন করো কমপক্ষে 20 জন ঢুকাইব। মানে আমরা সারা রাত ঘুরে জাগনা থাকি, আমরাই পাই না। আর অথচ এমন লোক আসে 10টার সময় আসে, ওরা পায়। আউটলুক এই পাশে থেকে 10 জন 5 জন করে ঢুকাইছে, পুলিশে জিগাইতেছে, ওরা তো সিরিয়াল ছাড়া, ওদের জানি কার নাম কইছে যে অমুকের লোক কইতে বাদে ওইটা ঢুকাইছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শনিবার থেকে দেশ জুড়ে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণটিকাদান কার্যক্রমের খবর জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, গতকাল বেশ কয়েকটি জেলায় আমরা টিকা সংকট দেখেছিলাম, ফরিদপুরে আজকে সেরকম কোনো সংকট থাকছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের বেশ কিছু জেলাতে কিন্তু টিকা সংকট শুরু হয়েছে, গণটিকা বিশেষ করে। তো ঠিক অনুরূপ ফরিদপুরে একই চিত্র কিন্তু আমরা দেখতে পেরেছি। গতকালকে আমরা ফরিদপুরের 9টি উপজেলার মফস্বল এলাকাগুলোতে আমরা খোঁজ নিয়েছি এবং সেখানে যে স্বাস্থ্যকর্মী অথবা চিকিৎসক রয়েছে তারা বলেছেন যে গণহারে যে টিকা দেওয়ার কর্মসূচি ছিল সেটা মূলত আমরা একদিন চালাতে পেরেছি, বাকি আর চালাতে পারিনি। কেন চালাতে পারিনি এই প্রশ্নের উত্তরে তারা বলেছেন যে পরিমাণ আমাদের সরবরাহ করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষের উপস্থিতি মূলত এই কারণে আমরা দিতে পারছি না। অন্যদিকে বর্তমান কিন্তু টিকা কর্মসূচি বন্ধ হয়নি, শুধুমাত্র যারা নিবন্ধিত হয়েছিল তাদেরকেই টিকা দিচ্ছে, অর্থাৎ টিকা দেওয়ার গতি কিন্তু স্লো। আর ফরিদপুর শহর যেটি ফরিদপুর পৌর এলাকার 3টি পয়েন্টে কিন্তু গণহারে টিকা দেওয়ার কর্মসূচি গতকালকেও ছিল, আজকেও থাকবে এমনটি আমাদেরকে জানিয়েছেন ফরিদপুরের সিভিল সার্জন। তো সেই এছাড়া কিন্তু জেলা শহরের বাইরে কিন্তু আর ওইভাবে গণহারে টিকা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র যারা নিবন্ধিত হয়েছেন তাদেরকেই মূলত গণটিকা দেওয়া হচ্ছে। তবে নিবন্ধিত ব্যক্তিরা কিন্তু অভিযোগ করেছেন যে 10 দিন 15 দিনের বেশি সময় হয়ে গেছে, নিবন্ধন করা হয়েছে কিন্তু এসএমএস পাচ্ছে না, এমনটি অভিযোগ তারা করেছে। এমন একটি করেছে এই বিষয়ে কিন্তু আমি কথা বলেছিলাম ফরিদপুরের সিভিল সার্জন অফিসের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার নাহিদ। তিনি বলেছেন যে মূলত সার্ভার সমস্যা বা নেটওয়ার্ক সমস্যার কারণে সঠিক সময় মানুষের কাছে আমরা এসএমএস সরবরাহ করতে পারছি না, তবে চেষ্টা অব্যাহত আছে, আমরা আমাদের চেষ্টার ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। অন্যদিকে যদি করোনার বিষয়ে বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে ফরিদপুর জেলায় পর্যন্ত 19,000-এর অধিক সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়েছে 14,400-এর মতো মানুষ সুস্থ
হয়েছে। আর এ পর্যন্ত মৃত্যুর হার যদি বলা হয়, মৃত্যুর যদি সংখ্যা বলা হয়, সেক্ষেত্রে মারা গেছে 441 জন মানুষ ফরিদপুরের মারা গেছে। গতকালকেও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 14 জন রোগীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর মধ্যে 6 জন করোনা পজিটিভ ছিল এবং 8 জন ছিল উপসর্গ নিয়ে। তো সব মিলিয়ে কিন্তু ফরিদপুরের করোনার পরিস্থিতি কিন্তু এখন খুব যে নিয়ন্ত্রণ এসেছে এমনটি বলা যাবে না। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছে তারা হতাশ নয়, তারা নিরাশ নয়, তারা চেষ্টা করছে সরকারের বিধিবিধান মেনে, সরকারের আদেশ মেনে মানুষকে বোঝানো এবং মানুষকে সেবা দেওয়ার। ফরিদপুর থেকে গণটিকা কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মহফিজুর রহমান। চট্টগ্রামের সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে করোনার টিকা নিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এই কেন্দ্রে নিবন্ধিত অনেকেই 1 মাসেও মেসেজ পায়নি, আবার SMS পেয়েও টিকা পাচ্ছেন না কেউ কেউ। ভুক্তভোগীদের অভিযোগ, এই কেন্দ্রের কিছু কর্মচারীকে টাকা দিলে SMS ছাড়াই মিলছে করোনার টিকা। দীর্ঘ এই লাইন চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকার সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে। টিকা নিতে প্রতিদিন ভোর থেকে এভাবেই দাঁড়িয়ে থাকেন নিবন্ধনকারীরা। প্রত্যেককে লাইনে দাঁড়াতে হচ্ছে কয়েক ঘন্টা। তাদের অভিযোগ, মেসেজ পাওয়ার পর টিকা পেতে ঘুরতে হচ্ছে কয়েকদিন। সকাল 7টা বাজে আসছি, আমার SMS আছে, তারপরে আমার ঢুকছে না। অনেক দূর থেকে আসছে মানুষ, এই যে বয়স্ক মানুষগুলি ঘুরে ফিরে পড়ে যাচ্ছে, বসতে পারতেছে না, মোড়ানি আনছে, তো এদের সমস্যা না। অনেকদিন আগে নিবন্ধন করলেও SMS পাননি এমন মানুষও ভিড় করেছে কেন্দ্রটির সামনে। অথচ অভিযোগ পাওয়া গেছে, মেসেজ না পেয়েও টাকার বিনিময়ে অনেককে টিকা দিচ্ছেন স্বাস্থ্যকেন্দ্রের কিছু কর্মচারী। এরা পার্সোনালি এদের লোক ঢুকাচ্ছে, মেসেজ ছাড়া মেসেজ হোক আমরা দেখতেছি। যার মেসেজ আসতেছে না সে যদি কিছু টাকা দিয়ে দিচ্ছে তাকেও মারতেছে। কালকে আমি আসছি, আইসা ফিরে গেছি, এরকম জামদর থেকে আমি পারি নাই, আমি চলে গেছি বাসায়। তবে এই অভিযোগ অস্বীকার করে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ দিয়েছে কর্তৃপক্ষ। বলছেন, প্রয়োজনীয় কাগজপত্র থাকলে ঠিক সময়েই টিকা পাওয়া যাবে। আসলে এটা মিথ্যা কথা। আমি বললাম যে আপনাদের কোনো ডকুমেন্ট যদি থাকে আমাকে দিবেন, আপনি যে টাকা দিচ্ছেন সেটা ছবি তুলে রাখেন, আপনারা যে ফোনে কথা বলছেন সেটাও রেকর্ডিং করে রাখেন, আমাকে দেন, তাইলে আমি ব্যবস্থা নিব। এভাবে বলছি, আমাকে এখনো পর্যন্ত ওরকম কেউ এভিডেন্স দিতেও পারে নাই। চট্টগ্রাম নগরীতে দেয়া হচ্ছে মডার্না টিকা, নগরের বাইরে সিনোফার্মের টিকা। এছাড়া অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয়েছে রোববার থেকে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রতিনিয়তই বেড়ে চলেছে রোগী ও মৃত্যুর সংখ্যা। ডেডিকেটেড ইউনিটের কোনো ওয়ার্ডে খালি নেই শয্যা। সাধারণ ওয়ার্ড ও আইসিইউতে শয্যার সংখ্যা বাড়ানো হলেও রোগীর চাপ সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ। রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে অক্সিজেন সংকট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় 1/2 রোগী এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত বছর 210টি সাধারণ শয্যা ও 10টি আইসিইউ শয্যা নিয়ে ডেডিকেটেড করোনা ইউনিটের যাত্রা শুরু হয়। রোগী বাড়ার সঙ্গে শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে। বর্তমানে করোনা ইউনিটে 400টি শয্যা রয়েছে, আর আইসিইউ সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 25টি। তবে এসব বেডে চিকিৎসা নিচ্ছেন 600 রোগী। অতিরিক্ত রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক ও নার্স সংকটের পাশাপাশি রয়েছে অক্সিজেনের সংকটও। সিলিন্ডারের ক্রাইসিস দেখা যাচ্ছে, কারণ এই সিলিন্ডারটার জন্য একটু সমস্যা হচ্ছে, আর অন্য কোনো সমস্যা হচ্ছে না। রোগী বেশি, ডাক্তার নার্সরা অনেক সহযোগিতা করতেছে। রোগীদের প্রাণ বাঁচাতে অক্সিজেন সমস্যা নিরসনে চিকিৎসকদের পাশাপাশি প্রশাসনিক ও রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা। সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তারাও এই বিষয়টিকে সম্পৃক্ত হয়ে খুব সহজে যেইভাবে অক্সিজেন যত দ্রুত আনা যায়, প্রয়োজনে এখন 2টি গাড়ি কিংবা 1টি গাড়ি যাচ্ছে, সেখানে প্রয়োজনে মানুষ বাঁচানোর জন্য 5টি গাড়ি দেওয়া হোক। হাসপাতালে দেরি করে আসা ও গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা বেশি হয় মৃত্যু বাড়ছে, বলছেন চিকিৎসকরা। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়বে। আগে যেমন আমাদের হসপিটালে ভর্তি হতো মৃদু এবং মাঝারি উপসর্গের রোগী, এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার গুরুতর উপসর্গের রোগীগুলো বেশি ভর্তি হচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল মাসে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 454 জনের মৃত্যু হয়েছে, আর চলতি মাসের 8 দিনে মারা গেছেন 158 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
আগস্টের 9 দিনেই করোনায় মৃত্যু হয়েছে 2,212 জনের, আর রোগী শনাক্ত হয়েছে 1,14,600 জন। এই বছরের 1 জুলাই থেকে 9 আগস্ট এই 40 দিনেই মৃত্যু হয়েছে 2,212 জনের, আর রোগী শনাক্ত হয়েছে 1,14,600 জন। এই বছরের 1 জুলাই থেকে 9 আগস্ট এই 40 দিনেই মৃত্যু হয়েছে 8,394 জনের, যা মোট মৃত্যুর 36.67%। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়েছে দেশের নানা প্রান্তে। মৃত্যু ও শনাক্তের রেকর্ড হচ্ছে প্রতিদিনই। এ পর্যন্ত মোট মৃত্যু 22,897 জনের। শুধু ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে 10,245 জনের, যা মোট মৃত্যুর 44.75%। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 60 থেকে 70 বয়সীদের, যা মোট মৃত্যুর 31%। পরীক্ষা বিবেচনায় দেশে এখনও করোনা সংক্রমণের হার 24%-এর বেশি। হাসপাতালগুলো কোভিড রোগীতে পরিপূর্ণ। এ অবস্থায় টিকা প্রয়োগ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। ডেল্টা ভ্যারিয়েন্টটা তো আছে, সেটা তো সংক্রমণ মাত্রাটা দ্রুত ছড়ায়, যার ফলে সংক্রমণ মাত্রাটা বেশি। কিন্তু এটা কমাতে গেলে একমাত্র প্রথম এবং প্রধান উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। এটা ছাড়া কোনো উপায় নেই। ভ্যাকসিনেশন প্রোগ্রাম তো চলছেই, সেটা যখন আমরা 80% জনসংখ্যাকে আওতায় আনতে পারবো তখন কিন্তু সংক্রমণটা নিয়ন্ত্রণে আসবে। সর্দি, কাশি, হাঁচি, কারো কারো পাতলা পায়খানা হচ্ছে, শরীর ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, এরকম কেউ স্বাদ গন্ধ পাচ্ছে না, এরকম যদি উপসর্গ থাকে প্রথমেই আলাদা হয়ে যাওয়া। যদি টেস্ট করার সুযোগ থাকে অবশ্যই টেস্ট করবেন। ভ্যাকসিন গ্রহণ করি বা না করি বা ভ্যাকসিন নেওয়ার সুযোগ পেলে মাস্ক পরতেই হবে। দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছিল গত বছরের জুলাইতে 1,264 জনের, আর এবছরের জুলাইয়ে মৃত্যু হয় 6,182 জনের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতির খবর জানাতে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে করোনা সংক্রমণ পরিস্থিতি এই পর্যায়ে কোন অবস্থায় রয়েছে, আর চিকিৎসা নিয়ে কোনো সংকট রয়েছে কিনা? রাজশাহীতে কিন্তু করোনা যে সংক্রমণ সেটি আমরা দেখছি যে প্রতিদিনই কমছে। এর অন্যতম কারণ হিসেবে চিকিৎসকরা বলছে রাজশাহী করোনার যে উচ্চ সংক্রমণের ধাপ সেটি পার করেছে, এখন সেটি নিম্নমুখী, কখনো স্থিতিশীল থাকছে, কখনো কিছুটা বাড়ছে, আবার কখনো কমছে। আমরা গত 2 দিনের চিত্র যদি বলি, গত 24 ঘন্টার আগের দিনে রাজশাহীতে করোনা সংক্রমণের হার ছিল 27.25। ঠিক গত 24 ঘন্টায় রাজশাহীর যে 2টি পিসিআর করোনার নমুনা পরীক্ষা হচ্ছে সেখানে 381টি নমুনা পরীক্ষায় 95 জনের করোনা শনাক্ত হয়েছে, অর্থাৎ সেটি আবার দাঁড়িয়েছে 22.07%। তো চিকিৎসকরা বলছে যে যেহেতু উচ্চ সংক্রমণের ধাপ রাজশাহী পার করেছে, এবং এই শুধু পার নয়, আমরা দেখছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে যেখানে 70 থেকে 78 জন রোগী ভর্তি হতো সেইটি কিন্তু এখন কমে 40 থেকে 42% হয়েছে। পাশাপাশি যে মৃত্যুর হার ছিল প্রায় 15 থেকে 18 জন, সেটি কিন্তু গত 24 ঘন্টার গতকালকের আগের দিনে সেখানে 11 জনের মৃত্যু হয়েছে। তো সব মিলিয়ে চিকিৎসকরা বলছে যে রাজশাহীতে যেহেতু করোনা সংক্রমণের হার কমছে, পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমছে, মৃত্যুর সংখ্যা কমছে, তবে এতে যেন এটি যেন মানুষের মধ্যে যেন সচেতনতা থাকে, ন্যূনতম মাস্ক যেন তারা ব্যবহার করে, এইটি নিশ্চিত করা যায়। এবং পাশাপাশি যদি করোনা ন্যূনতম উপসর্গ করে দেখা দেয়, সেক্ষেত্রে সাথে সাথে যেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ করছেন চিকিৎসকরা। রাজশাহী থেকে করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। এবার হ্যাকারদের আক্রমণের মুখে করোনার টিকা নিবন্ধনের অ্যাপ সুরক্ষা। তথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার অ্যাপে দেশ ও বিদেশ থেকে নিবন্ধনের চেষ্টা হয় 6,17,00,000 বার। বিষয়টি নজরে এলে বিদেশ থেকে নিবন্ধন চেষ্টার সুযোগ বন্ধ করে দেওয়া হয়। গোয়েন্দারা বলছেন, জাতীয় নাগরিক ডেটাবেজে ঢুকতে সুরক্ষা অ্যাপে হামলা চালাতে পারে হ্যাকাররা। করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন করতে হয় সুরক্ষা অ্যাপের মাধ্যমে। প্রতিদিন লাখো মানুষ এই অ্যাপে নিবন্ধন করে টিকা নিচ্ছেন। তবে অন্য উদ্দেশ্যেও অনেকে সুরক্ষায় ঢোকার চেষ্টা করছেন। সরকারের কম্পিউটার কেন্দ্রিক অপরাধ তদন্ত সংস্থা বি রিসার্চ জানায়, গত সোমবার সুরক্ষায় নিবন্ধনের চেষ্টা হয় 6,17,00,000, যার মাত্র 2,36,00,000 চেষ্টা হয় দেশের ভেতর থেকে। ইউরোপের দেশ হাঙ্গেরি থেকে নিবন্ধনের চেষ্টা হয় 1,20,00,000। জাপান, যুক্তরাষ্ট্র সহ আরো 6 দেশ থেকে এসব চেষ্টা হয়। পরদিন মঙ্গলবার নিবন্ধনের চেষ্টা হয় 3,33,00,000। এরকম সার্ভিস অ্যাটাককে রোধ করার জন্য ওই সকল প্রকার বাংলাদেশের বাইরের যে ট্রাফিক, সেটাকে
সুরক্ষার জন্য বন্ধ করে দিয়েছি। ওইটা বন্ধ করার সাথে সাথে ওই মানে সার্ভারের লোড স্বাভাবিক হয়ে যায়। সুরক্ষা অ্যাপ জাতীয় নাগরিক তথ্য ভাণ্ডারে যুক্ত। গোয়েন্দাদের ধারণা নাগরিকদের তথ্য হাতিয়ে নিতে অ্যাপে নিবন্ধনের চেষ্টা করতে পারে হ্যাকাররা। ডিস্ট্রিবিউটেড ডেনায়াল অফ সার্ভিস অ্যাটাক এটা খুব কমন। যখন আমাদেরটা স্লো হয়েছিল তার ঠিক সেই সময় ইটালির একটা প্রদেশের ওই ভ্যাকসিন নিবন্ধনের যে সাইটটা ওটা হ্যাক করে হ্যাকাররা দখলে নিয়ে নিয়েছিল। এদিকে সন্দেহজনক নিবন্ধন চেষ্টার পাশাপাশি গণটিকা কার্যক্রম শুরু হওয়ায় চাপ বেড়েছে সুরক্ষায়। ভবিষ্যতে নিবন্ধনের বয়সসীমা আরও কমতে পারে। এসব বিবেচনায় নিয়ে সুরক্ষার সার্ভার আরও শক্তিশালী করেছে তথ্য প্রযুক্তি বিভাগ। শুধুমাত্র এনআইডি নাম্বার, তার মোবাইল নাম্বার এবং সে কোন কেন্দ্রে ভ্যাকসিন নিতে চায়, এই তিনটি তথ্য দিয়ে যখন নিবন্ধনটি সহজে করতে পারছে, সেই আমরা 3 তারিখে যদি দেখি, 3 তারিখ দুপুরে আমরা এই মডিউলটি রিলিজ দেওয়ার পরে সেই একদিনে কিন্তু 11,15,000 নিবন্ধন আমাদের সম্পন্ন হয় এবং পরবর্তীতে আপনারা দেখেছেন এটি আরও অনেক বেগবান হয়েছে। প্রকৌশলীরা জানান সুরক্ষার কারণে নয়, টিকাদান কেন্দ্রের সক্ষমতা সীমিত হওয়ায় এসএমএস যাচ্ছে দেরিতে। কারণ নিবন্ধনকারীদের এসএমএস দেওয়ার ক্ষমতা শুধুই সংশ্লিষ্ট কেন্দ্রের। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শেষ করে স্কুল খোলার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। তাই অ্যাসাইনমেন্ট কার্যক্রমের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এর উপরই মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। তবে আগামী শিক্ষাবর্ষ শ্রেণীভিত্তিক রোল নম্বর থাকছে না। এসএসসি পরীক্ষার্থী সিয়াম হোসেন স্কুলে এসেছে অ্যাসাইনমেন্ট জমা দিতে। গত 1.5 বছরের বেশি সময় ধরে স্কুলে আসতে পারছে না সে। স্কুল জীবনের শেষ সময়টা হয়তো পার করতে হবে সশরীরে ক্লাস ছাড়াই। স্কুল জীবন আমার শেষ হয়ে যাচ্ছে, শেষ সময় ক্লাসটা করতে পারলাম না, তার জন্য এটা আমার খারাপ লাগে। অ্যাসাইনমেন্ট জমা দিতে এসে সুযোগ মিলছে প্রিয় বিদ্যালয়টিকে এক নজর দেখার। দীর্ঘদিন সহপাঠীদের কাছ থেকে দূরে থেকে হতাশ ছাত্রছাত্রীদের অপেক্ষা কবে স্কুল খুলবে। স্কুলটা যদি খোলা থাকতো তাহলে আমাদের জন্য বেশি ভালো হতো। স্কুল বন্ধ তার কারণে আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। স্কুল খোলাটা থাকলে বেশি ভালো হতো। শিক্ষকরা বলছেন স্কুল খোলার বিষয়ে এখন জোরালোভাবে মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে হবে। ছাত্র যারা নিরাপদে স্কুলে আসতে পারে বা প্রতিষ্ঠানে আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এবং অবিলম্বে আমরা মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। শিক্ষা মন্ত্রণালয় বলছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ধাপে ধাপে টিকা দিয়ে স্কুল খোলা হবে। তাই অ্যাসাইনমেন্ট ছাড়া এখন বিকল্প নেই। অ্যাসাইনমেন্ট কিভাবে করা হবে সেই দিক নির্দেশনামূলক ভিডিও বানাচ্ছে মন্ত্রণালয়। শিক্ষার্থীরা যে শিখন ফল অর্জন করার কথা ছিল সেই শিখন ফলটাও অর্জন করেছে। ফলে এই সফলতার ভিত্তিতে আমরা আশা করছি যে অ্যাসাইনমেন্টটি আমাদের শিক্ষা কার্যক্রমে একটা ইনসেপারেবল অংশ হয়ে যাবে। বার্ষিক পরীক্ষা না নেওয়া গেলে অ্যাসাইনমেন্টের ওপর মূল্যায়ন করে শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হবে। তবে কোনো রোল নম্বর থাকবে না, ভর্তির ক্রমিক দেওয়া হবে। শিক্ষার্থীরা যাতে বাসায় মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট করে সেদিকে অভিভাবকদের বিশেষভাবে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সেই সঙ্গে নিয়মিতভাবে নজরদারি করার জন্য শিক্ষকদেরও নির্দেশ দেওয়া হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে চলচ্চিত্র নায়িকা পরিমণিকে। প্রয়োজনে আবারও তাকে রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানিয়েছে পরিমণির মামলার বর্তমান তদন্ত সংস্থা সিআইডি। তারা জানিয়েছে পরিমণির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে পরিমণির মামলার তদন্তভার নিতে এরই মধ্যে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে র্যাব। গত 4 আগস্ট পরিমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে মামলাটি ডিবির হাত ঘুরে যায় সিআইডির কাছে। এদিকে চিত্রনায়িকা পরিমণি, ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায় যাতায়াত ছিল এমন ব্যবসায়ী বা ব্যক্তিদের কোনো তালিকা করা হচ্ছে না বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শফিকুল ইসলাম। স্বাভাবিক বিচারিক কার্যক্রম শুরু হলেই ইউএসএআইডি এর কর্মকর্তা জুলহাস মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বির তনয় হত্যা মামলার বিচার শেষ হতে পারে। এরই মধ্যে শেষ হয়েছে সাক্ষ্য গ্রহণ। মামলাটি যুক্তিতর্ক শুনানির অপেক্ষায় রয়েছে। মামলা প্রমাণে সক্ষম হওয়ার দাবি করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আশা রাষ্ট্রপক্ষের।
2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় উন্নয়ন সংস্থার কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে। পালানোর সময় বাধা দিতে গেলে বাড়ির নিরাপত্তাকর্মী ও রাস্তায় পুলিশের এক এএসআইকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। কলাবাগান থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের মামলায় আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক সহ 8 জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন হয় গত বছরের 19 নভেম্বর। এ বছরের 3রা মার্চ যুক্তিতর্ক শুনানির দিন ঠিক হলেও লকডাউনের কারণে তা আটকে যায়। করোনার আগে আর্গুমেন্টের জন্যই ছিল, পরে করোনা আসার কারণে আর আর্গুমেন্ট করা হয়নি, কারণ আসামি আসে নাই, যে কারণে মামলাটা আর্গুমেন্টের অবস্থায় আছে। এখন করোনা শেষ হইলে যখন আদালত খুলবে তখন আর্গুমেন্ট হবে, আর্গুমেন্ট পরেই রায় হবে। 8 আসামির মধ্যে কারাগারে রয়েছে 4 জন। চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক সহ আরও 3 জঙ্গি পলাতক। আসামি পক্ষের দাবি, সাক্ষীদের সাক্ষ্য থেকে মামলা প্রমাণ হয় না। সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছে, কোনো আই উইটনেস নাই এই মামলায়। সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছে তাতে এই মামলাটা এই আসামিরা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তা প্রমাণ হয় না। সে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। আসলে এরকম কোনো দালিলিক প্রমাণ তদন্তকারী কর্মকর্তা আজ পর্যন্ত উপস্থাপন করতে পারেন নাই। সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী রূপবানের সম্পাদনা ও প্রকাশনার সাথে যুক্ত ছিলেন জুলহাস, আর নাট্যকর্মী মাহবুব যুক্ত ছিলেন পিটিএ নামে একটি প্রতিষ্ঠানে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজের 26 দিন পর শিক্ষক মিন্টু বর্মনের 6 টুকরো মরদেহ উদ্ধার করেছে র্যাব। মাথা পাওয়া গেছে উত্তরার আশকোনায়, আর বাকি অংশ মিলেছে সাভারে স্কুলের মাঠ খুঁড়ে। ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের মালিক মিন্টু বর্মন, আবু মোতালেব ও রবিউল। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন মিন্টু বর্মন, আর 2 জন ছিলেন শিক্ষক। 13 জুলাই নিখোঁজ হন মিন্টু বর্মন। 22 জুলাই আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করে স্বজনরা। পরে র্যাবের কাছেও অভিযোগ করে তারা। অভিযানে নেমে আবু মোতালেব, রবিউল ও রহিম বাদশাকে গ্রেফতার করে র্যাব। তাদের দেয়া তথ্যেই মিন্টু বর্মনের 6 টুকরো মরদেহ পাওয়া যায়। আশকোনায় মেলে মাথা, আর স্কুল মাঠে মাটি চাপা দেওয়া ছিল দেহের 5 টুকরো। তাকে 106 নম্বর রুমে রবিউল এবং বাদশা ডেকে নিয়ে যায়। পরবর্তীতে রবিউল এবং বাদশা দুজনে মিলে মিন্টু চন্দ্র বর্মনকে নির্মমভাবে, পৈশাচিকভাবে 6টি টুকরা করা হয়। 6টি টুকরার মধ্যে 5টি টুকরা এখানে আপনারা দেখেছেন, আপনাদের সামনেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। র্যাব জানায়, গত 7 জুলাই স্কুলে বসেই হত্যার পরিকল্পনা করে আসামিরা। 13 জুলাই ক্লাসরুমে খুন করা হয় মিন্টু বর্মনকে। ধারণা করা হচ্ছে স্কুলের মালিকানা দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড। মালিকানাধীন বিষয়ে প্রবলেম ছিল, পাশাপাশি মিন্টু চন্দ্র বর্মন সে একজন ভালো শিক্ষক ছিলেন। উনি প্রচুর পরিমাণে কোচিং করাতেন এবং ছাত্রছাত্রী পড়াতেন। পাশাপাশি তিনি অধ্যক্ষ হিসেবে এখানে অত্যন্ত ভালোভাবে পরিচালনা করে আসছিলেন, যেটা তাদের মধ্যে একটি জেলাসি তৈরি করে। মিন্টু বর্মন এর আগে আরেকটি স্কুলের শিক্ষক ছিলেন। পরে 3 বছর আগে সাভারে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ গড়ে তোলেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও পদ্মা সেতুতে ধাক্কা দিল ফেরি। সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার সময় সেতুর 10 নং পিলারে ধাক্কা দেয় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি। এ ঘটনায় এক নারীসহ কমপক্ষে 5 জন আহত হয়েছেন। ফেরিতে থাকা একটি ট্রাক ছিটকে প্রাইভেট কারের ওপরে পড়ায় গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। পরে ট্রাক ও প্রাইভেট কারটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানান, পিলারের দক্ষিণ পশ্চিম কোণে ফেরিটি ধাক্কা দেয়। এর আগে গত 23 জুলাই পদ্মা সেতুর 17 নম্বর পিলারের সঙ্গে রোরো ফেরি শাহজালালের ধাক্কা লাগে। এতে ওই ফেরির 20 যাত্রী আহত হন। পিলারের লোকে লাগে গেছে, লাগে যার সাথে আমার ছোট মেয়েটা হাতে তো পড়ে গেছে, আর মাইজে মেয়েটা চলে গেছে, লাগে গেছে ইসির লোকে, ওই বাউন্ডার সাথে লেগে গেছে। দেখি পুরো একটা গাড়ি আমার প্রাইভেট হয়ে পড়ছে। মাস্টারের পুরোপুরি অসচেতনতার কারণে উনি এসে 10 নম্বর প্লেয়ারে, মেবি 10 নম্বর প্লেয়ারে এসে পুরোপুরি ধাক্কা দেয়। একটুর জন্য আমরা কোনো রকম ভাবে প্রাণে বাইচে ফেরত আসছি। আমার বাইক সম্পূর্ণভাবে ড্যামেজ। 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 210 জন, আর রাজধানীতে ডেঙ্গু রোগী 181 জন।
এডিস জন্মানোর জন্য 60 ভাগ দায় নির্মাণাধীন ভবন মালিকদের, বলছে সিটি কর্পোরেশন। করোনা মহামারীর মধ্যেই আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। অভিযান প্রচারণা কোনো কিছুতেই ঠেকানো যাচ্ছে না এডিসের বংশবিস্তার। ডিএনসিসির তথ্য মতে 60% নির্মাণাধীন ভবনে মিলছে লার্ভা। মিরপুরে একটি নির্মাণাধীন ভবনে অভিযানে যায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। সাথে ছিলেন মেয়র আতিকুল ইসলাম। ভবনের বেসমেন্টে যেন লার্ভার ছড়াছড়ি। ভবনের মালিক রিহাব সভাপতি আলমগীর শামসুল আলামিন। স্যার, আমার ভুল হয়ে গেছে, এটা নেক্সট আর হবে না। নির্দেশনা আছে, আমরা ব্লিচিং পাউডার, কেরোসিন প্রায় অ্যাপ্লাই করি। এডিসের লার্ভা পাওয়ায় রিহাব সভাপতির মালিকানাধীন নির্মাণাধীন ভবনকে 5 লাখ টাকা জরিমানা করা হয়। বড় একটা কোম্পানির আন্ডারগ্রাউন্ডে যদি এরকম অবস্থা থাকে, তাহলে ছোট ছোট কোম্পানিগুলো আমরা কিছুই বলতে পারবো না। এইখানে আমি অবস্থা ভয়াবহতা দেখে 5 লক্ষ টাকা জরিমানা করেছি, অনাদায় 6 মাস জেল। মেয়র আতিকুল ইসলাম জানান, প্রতিশ্রুতি দেওয়ার পরও সচেতন হচ্ছে না নির্মাণাধীন ভবন মালিকরা। উনি বলেছেন যে রিহাবের সকলকে আমি বলছি যার যার বাড়ি পরিষ্কার করে রাখার জন্য, কিন্তু ওনারই যে ডেভেলপার কোম্পানি তারা এটা বানাচ্ছিল, তাদের এখানে কিন্তু আমরা এটা পেয়েছি। সুতরাং আমি অনুরোধ করব সবাইকে মুখে না, কাজ পরিদর্শন করার জন্য দেখে দেখে। একই অবস্থা দক্ষিণ ঢাকাতেও। বাসাবোর নির্মাণাধীন এই ভবনটিতে যেন এডিসের চাষ হচ্ছে। লকডাউনে কাজ বন্ধ থাকায় বৃষ্টির পানি পরিষ্কার করেনি ভবন মালিক। তাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। বন্ধ ছিল তো, কাজ বন্ধ ছিল, আমি ছিলাম না, আমার দিয়ে গেছি, কিন্তু তারপরও সিকিউরিটি ভালোভাবে কাজ করে নেয় আর কি। আমি দিয়ে গেছি, যেখানে ব্লিচিং পাউডার সব কিনে দেওয়া আছে, সিকিউরিটি করে নেয় আর কি। 1 সপ্তাহের মধ্যে পরিষ্কার না করলে জরিমানা নয়, জেল দেওয়ার কথা জানায় ভ্রাম্যমাণ আদালত। এরকম একটা জিনিস যেটার আসলে সরাসরি তাদের আমার মতে তো জেল হওয়া উচিত, তারপরেও যেহেতু প্রথমবারে আমরা এখানে এসেছি, এর জন্য 2 লক্ষ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়। সোমবার ঢাকা দক্ষিণে এডিসের লার্ভা পাওয়ায় 11 মামলায় 2,66,000 টাকা জরিমানা করা হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিকদের পেশাগত রোগের চিকিৎসায় পরিকল্পনাধীন 2টি বিশেষায়িত হাসপাতালের একটিও হচ্ছে না। বিনিয়োগকারী না পাওয়ায় একটি বাতিল হয়েছে অনেক আগেই, এবার অন্যটিও বাতিল হচ্ছে অর্থ সংকটে। হাসপাতাল দুটি নির্মাণের পরিকল্পনা ভেস্তে যাওয়ার জন্য মন্ত্রণালয়ের উদাসীনতাকে দায়ী করছেন সাবেক শ্রম প্রতিমন্ত্রী। গাজীপুরের টঙ্গী ও নারায়ণগঞ্জের চাষারায় শ্রম অধিদপ্তরের নিজস্ব জমিতে আছে 2টি শ্রম কল্যাণ কেন্দ্র। 2015 সালে এই 2 স্থানে পেশাগত রোগের চিকিৎসায় সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির মাধ্যমে 2টি 300 শয্যার বিশেষায়িত হাসপাতাল করার উদ্যোগ নেয় শ্রম মন্ত্রণালয়। সরকারের নীতি নির্ধারকেরা জোর দিয়েই জানিয়েছিলেন পেশাগত রোগ নির্ণয়ে এখানে হবে 300 শয্যার একটি বিশেষ হাসপাতাল, কিন্তু পিপিপির এই প্রকল্পে কোনো উদ্যোক্তা আগ্রহ দেখাননি। পরবর্তীতে সরকারি অর্থেও হাসপাতাল নির্মাণের চেষ্টা করেনি শ্রম অধিদপ্তর। নারায়ণগঞ্জের হাসপাতালটি নির্মাণে টেন্ডারে অংশ নেয় এএফসি হেলথ নামের একটি প্রতিষ্ঠান। 2018 সালের জুলাইয়ে সরকারের সঙ্গে চুক্তিও হয়, কিন্তু অর্থের সংস্থান করতে পারেনি এএফসি হেলথ। শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করা হচ্ছে। তাদের কেন টার্মিনেট করা হবে না, এই চিঠিটা আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা যদি তারা রেসপন্স না করে, পিপিপি কর্তৃপক্ষ তারা যেভাবে আমাদের বলে, রিটেন্ডার হলে তো আমরা রিটেন্ডারে তাদের কথা শুনবো, আর যদি এটা ক্যান্সেল করে দেয় প্রকল্পটা, আমরা তাতেও রাজি। কর্মকর্তাদের অনেকে বলছেন, পিপিপির মাধ্যমে প্রকল্প নেয়ায় আলোর মুখ দেখল না হাসপাতাল দুটি। তবে সাবেক শ্রম প্রতিমন্ত্রীর দাবি, পিপিপির মাধ্যমে হাসপাতাল করার উদ্যোগে ভুল ছিল না। স্ট্যান্ডিং কমিটি মিটিংও এই বিষয়টা অনেকবার উত্থাপন করেছে। ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় বলছেন যে যারা পিপিপির মাধ্যমে অফার দিয়েছিল তারা ফান্ড জোগাড় করতে পারে না। আমরা তখন বলছিলাম ফান্ড জোগাড় করতে পারেন, ঠিক আছে, আপনি তাদেরকে তাহলে একটা নোটিশ করে বাদ দেন, দিয়ে আপনি নতুন করে আবার প্রয়োজন বিজ্ঞপ্তি দেন অথবা সরকারের কাছে প্রস্তাব দেন। কলকারখানার কর্মপরিবেশের কারণে নানা ধরনের রোগে আক্রান্ত হন শ্রমজীবীরা। শ্রম আইনে সিলিকোসিস সহ 33 ধরনের রোগ পেশাগত রোগ হিসেবে চিহ্নিত। আর্থিক সামর্থ্য না থাকায় অনেক শ্রমিক এসব রোগে চিকিৎসার অভাবে অকালে মারা যান। এই 2 হাসপাতাল হলে 100 শয্যা করে বরাদ্দ থাকত শ্রমিকদের জন্য। সেবা মিলত নামমাত্র খরচে, বাকি শয্যায় হতো বেসরকারি চিকিৎসা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সিলেটের জকিগঞ্জে নতুন ২৮তম গ্যাস ক্ষেত্র আবিষ্কারে উচ্ছ্বসিত স্থানীয়রা। এই ক্ষেত্রটি চালু হলে কর্মসংস্থানের পাশাপাশি জীবনমান পরিবর্তনের আশা তাদের। আর ব্যবসায়ী নেতারা বলছেন, নতুন এই গ্যাস ক্ষেত্রকে কেন্দ্র করে প্রসার হবে সিলেট অঞ্চলে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য। গত ১৫ই মার্চ সীমান্তবর্তী জকিগঞ্জের আনন্দপুর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান পায় বাপেক্স। এরপর প্রায় মাসখানেক ধরে চলে পরীক্ষা নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই। পরীক্ষায় কূপের ৪টি স্তর থেকে ৬৮ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে বাপেক্স, যা থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে সরবরাহ হবে ১ কোটি ঘনফুট। এদিকে নতুন গ্যাস ক্ষেত্রের আবিষ্কারে উচ্ছ্বসিত স্থানীয়রা। সময় আমরা জানি কেন গ্যাস আছে খুব বেশি, আর এখন বর্তমানে তারা পাইছে খুব বেশি। আমরা তো খুশি, আমরা দেশের সম্পদ, দেশ আমার লাগলে তো খুশি। তাদের আশা, উৎপাদন শুরু হলে আবাসিক এলাকায় গ্যাস প্রাপ্তির পাশাপাশি হবে কর্মসংস্থানের সুযোগ। যেহেতু অত্র এলাকার সম্পদ এটা এবং জাতীয় সম্পদ পাশাপাশি, যাতে আমাদের অত্র এলাকার মানুষ এটা থেকে উপকৃত হয় বা এটা কোনো মাধ্যমে যাতে আমরা এটা পাওয়ার কোনো সুযোগ থাকে, আমরা যেন জকিগঞ্জবাসী গ্যাস পাই এবং আমাদের স্থানীয় যারা বেকার যুবক আছে, শিক্ষিত আছে, তাদেরকে যেন এই গ্যাস ফিল্ডে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়। ব্যবসায়ীরা বলছেন, কূপটিতে আশানুরূপ গ্যাস পাওয়া গেলে সিলেট অঞ্চলের বাণিজ্য ও শিল্পাঞ্চলের প্রসার ঘটবে। যদি এখানে গ্যাস উত্তোলন হয় এবং আমরা ইন্ডাস্ট্রি করতে পারি, তাহলে আমাদের এখানে প্রোডাকশন বাড়বে, এখানে ইনভেস্ট বাড়বে, প্রবাসী বিনিয়োগের সম্ভাবনা আছে। আর এইখানের যে প্রোডাক্টগুলো আমাদের দেশে চাহিদা পূরণ করে বাইরেও কিন্তু আমরা রপ্তানি করার অনেকটা সুযোগ থাকবে। নতুন এই গ্যাস ক্ষেত্রে যে পরিমাণ গ্যাস পাওয়া যাবে তার বর্তমান দাম ১,২৭৬ কোটি টাকা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। চলতি বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন জেলায় বন্যা ও অতিবৃষ্টি হলেও উত্তরের জেলা পঞ্চগড়ে তেমনভাবে বৃষ্টির দেখা মেলেনি। এর বিরূপ প্রভাব পড়েছে রোপা আমন আবাদে। পর্যাপ্ত বৃষ্টির অভাবে এখনও কয়েক উপজেলার অনেক জমি পড়ে আছে অনাবাদি। বাধ্য হয়ে অনেকে সেচ পাম্প ব্যবহার করে চাষ শুরু করেছেন। শ্রাবণের শেষ দিকে ৮০ থেকে ৯০% জমিতেই রোপা আমনের চারা লাগানো শেষ হওয়ার কথা, কিন্তু বৃষ্টির অভাবে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ জমিতেই এখনো শুরু করা যায়নি আবাদ। এই বর্ষা মৌসুমে পঞ্চগড়ের গড় বৃষ্টিপাত মাত্র ৫ মিলিমিটার। এর জেরে নষ্ট হচ্ছে বীজতলা। বাধ্য হয়ে অনেক এলাকায় অতিরিক্ত খরচে সেচ দিয়ে রোপা আমন বলছেন চাষিরা। সেলো মেশিন দিয়ে পানি দিতে ডবলিং কালকে লাগাচ্ছি, আজকে আবার দিতে ফাটে গেছে। হ্যাঁ, এখন 2 বিঘা এখন লাগাইতে পারবো কি পারবো না এটা কোনো গ্যারান্টি নেই। আকাশে পানি না থাকায় আমরা এখন বিজনগুলো কাটে খেলেতেছি। খেতে পানি নেই, মেশিন দিয়ে খেত আবাদ করতে বিঘা প্রতি ২,২৫০ টাকা খরচ হইতে আছে। কৃষি বিভাগ বলছে, কোনো জমি যাতে অনাবাদি না থাকে সেজন্য মাঠ পর্যায়ে কাজ করছেন কর্মকর্তারা। আমি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আমার উপসহকারীদেরকে যে প্রত্যেকটি উপসহকারী প্রত্যেকটি গ্রামে গ্রামে যে আমাদের যে বোর মেশিনগুলো আছে, যে শ্যালো মেশিন আমরা বলি, সেটা যদি প্রয়োজন হয়, ইফ নেসেসারি দরকার হয়, তাহলে আমরা সেটা পানি দিয়ে আমরা সেই ধানকে নিশ্চিত করি। অর্থাৎ কোনো ক্রমে আমরা ১ শতাক জমি, ১ ইঞ্চি জমি যাতে খালি না থাকে। চলতি মৌসুমে জেলায় ৯২,৯৬০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা আর লকডাউনে ঘরবন্দি যশোরবাসীর একদণ্ড শান্তির জায়গা হয়েছে ভৈরব নদের ২ পাড়। হাঁপিয়ে ওঠা শহরবাসী নির্মল বাতাসের জন্য প্রতিদিন জড়ো হচ্ছে সেখানে। নদটি আংশিক খননেই পাল্টে গেছে এর রূপ। ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে এটিকে শহরবাসীর বিনোদন কেন্দ্র করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। করোনা আতঙ্ক আর লকডাউনের বিধি নিষেধে অনেকের সময় কাটছে বন্দি দশায়। ইট পাথরের জীবনে মুক্ত বাতাসের পরশ তাদের কাছে যেন আশীর্বাদ। যশোরে ভৈরব নদের দুপার এমন মানুষদের কাছে এখন এক মুঠো শান্তির পরশ। নদের আংশিক খননেই ফিরে এসেছে এর হারিয়ে যাওয়া রূপ। কেউ যাচ্ছেন নির্মল বাতাসের আশায়, কেউ বন্দি দশার একঘেয়েমি কাটাতে, আবার কেউ মেতেছেন মাছ শিকারের নেশায়। খারাপ অবস্থা ছিল, তবে এখন খুব ভালোর দিকে যাচ্ছে। এখানে নদীর পাড় তৈরি করা হয়েছে। আমরা এই যে বেড়াতে বের হই বিকালে বিকালে, মাঝে মাঝে আসি, খুব ভালো লাগে, কিন্তু এই যে বৃষ্টির কারণে মাটি ভেঙে যাচ্ছে, আগাছা জন্মাচ্ছে। এই পাড়টা যদি একটু সৌন্দর্য বর্ধনের কাজটা যদি দ্রুত গতির সাথে করা হতো,
তাহলে মনে হয় পরিবেশটা আরো ভালো হতো। সবুজ বিনোদনের একটা জায়গা, মানুষ মানে সুন্দর করে নিঃশ্বাস নিতে পারবে এরকম একটা জায়গা আমরা আশা করেছিলাম, কিন্তু 2 বছর হয়ে গেল অদ্যাবধি আমরা আসলে এরকম কোনো বাস্তবায়ন দেখিনি। চলমান করোনা মহামারীর কারণে কাজের গতি কমলেও নদের দুপাড়কে দৃষ্টিনন্দন করতে দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খননের পরবর্তী দুই পাশে বার্মে যে জায়গাটি আছে আমাদের একদম সীমানা বরাবর আমরা ওয়াকওয়ে নির্মাণ করব, যাতে শহরের মানুষ এখানে একটু ঘুরতে পারে এবং এখানে আমরা সৌন্দর্য বর্ধনও করব এবং আশা করা যাচ্ছে আগামী জুনের ভিতরে 2022-এর জুনের ভিতরে আমরা কাজটা শেষ করতে পারব। খনন শেষ হলে প্রায় 150 বছর পর নগরবাসী দেখতে পাবে জোয়ার ভাটার দৃশ্য। এছাড়া নদটি নগরবাসীর বিনোদনের মাধ্যম হয়ে উঠবে বলে আশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাকিস্তানের সামানগান প্রদেশের রাজধানী আইবাক শহর দখলে নিল তালেবান। এই নিয়ে 6টি শহরের নিয়ন্ত্রণ চলে গেল জঙ্গিদের কাছে। অস্ত্রবিরতির আন্তর্জাতিক আহ্বানও প্রত্যাখ্যান করেছে তারা। বিভিন্ন শহরে তালেবানদের সাথে সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। একদিনে 579 জঙ্গি নিহত হয়েছে বলে দাবি আফগান সরকারের। শুক্রবার থেকে 4 দিনে আফগানিস্তানের 6 প্রাদেশিক রাজধানী দখল নিয়েছে তালেবান। সবশেষ নিয়ন্ত্রণ নিয়েছে তাজিকিস্তান সীমান্তবর্তী সামানগান প্রদেশের রাজধানী আইবাক শহর। প্রদেশটির উপগভর্নর জানান, কোনো লড়াই ছাড়াই শহরটি তালেবানের হাতে চলে গেছে। সশস্ত্র জঙ্গি গোষ্ঠীটির দাবি, আইবাকের সব সরকারি ভবন, গোয়েন্দা অধিদপ্তর ও পুলিশ সদর দপ্তর খালি করা হয়েছে। এর আগে রোববার কুন্দুজ সহ 3 শহরের দখল নেয় তালেবান। সরকারি বাহিনী ও তালেবানের সংঘাতের মধ্যে সবকিছু হারিয়ে রাজধানী কাবুলে আশ্রয় নিয়েছেন কুন্দুজ ও তাখার বাসিন্দারা। ইউনিসেফের দাবি, গত 3 দিনে 3 প্রদেশে অন্তত 27 শিশু নিহত হয়েছে। বোমা হামলা হচ্ছে, রকেট আমার বাড়িতে আঘাত করেছে, আমাদের পালিয়ে আসতে হয়েছে। এখন আমরা একটি পার্কে আছি, জানি না কোথায় যাব। কোনো টাকা নেই, প্রয়োজনীয় কোনো কিছুই সঙ্গে আনতে পারিনি। আমাদের ঘরবাড়ি কিছুই নেই, পরে কাবুলে এসে আশ্রয় নিয়েছি, কিন্তু এখানে এত মানুষ, আমরা কিছুই বুঝতে পারছি না। নানগারহার, কান্দাহার, হেরাতে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে। আফগান সরকারের দাবি, একদিনে দেশ জুড়ে সেনাবাহিনীর অভিযানে 5 শতাধিক তালেবান নিহত ও 161 জন আহত হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানে বেড়েই চলেছে সহিংসতায় শিশুদের প্রাণহানি। আফগান বাহিনী ও তালেবানের মধ্যে সংঘর্ষে 72 ঘণ্টায় কমপক্ষে 27 জন শিশু নিহত হয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। শিশুদের প্রতি সহিংস আচরণে উদ্বিগ্ন ইউনিসেফ বলছে, 1 মাসের সহিংসতায় 1000-এর বেশি সাধারণ আফগান নাগরিক নিহত হয়েছে। সংস্থাটি জানায়, শিশুদের বসবাসের জন্য অনুপযোগী দেশটিতে শিশু মৃত্যুর হার বেড়েই চলেছে। 27 শিশু নিহত হওয়া ছাড়াও 72 ঘণ্টায় কান্দাহার, খোস্ত ও পাকতিয়া প্রদেশে আহত হয়েছে 136 জন। রাস্তার পাশে পুঁতে রাখা বোমা, ক্রসফায়ারের শিকার হচ্ছে বাস্তুচ্যুত শিশুরা। মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই আফগান বাহিনী এবং তালেবানের মধ্যে সংঘর্ষ চলছে। অস্ট্রেলিয়াকে লজ্জা দিয়ে 4-1 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। টি-20তে সর্বনিম্ন স্কোরে অল আউট হয়ে 60 রানের হার অজিদের। মিরপুরে আগে ব্যাট করে 8 উইকেটে 123 রান করে টাইগাররা। জবাবে সাকিব সাইফুদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র 62তে গুটিয়ে যায় সফরকারী দল। মাইটি অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনলো বাংলাদেশ। নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হেরেছে অজিরা। ব্যাটে বলে ফিল্ডিংয়ে দাপট দেখিয়ে 4-1 ব্যবধানে সিরিজ শেষ করেছে টিম টাইগার্স। টি-20তে রানের দিক থেকে নিজেদের দ্বিতীয় বড় জয়ে নেতৃত্ব দেন সাকিব। আগের ম্যাচে খরুচে সাকিব এদিন শেরেবাংলায় হাজির ঘাতক রূপে। ম্যাথু ওয়েডকে ফিরিয়ে মাইল ফলকের সামনে দাঁড়িয়েছিলেন। পরে অ্যাস্টন টার্নারকে ফিরিয়ে গড়লেন ইতিহাস। প্রথম ক্রিকেটার হিসেবে টি-20তে 1000 রান ও 100তম উইকেট নিজের করে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচে শিকার 4 উইকেট, খরচ করেন মাত্র 9 রান। অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দিতে আরেক প্রান্তে ধ্বংসযজ্ঞ চালান সাইফুদ্দিন। সিরিজে প্রথমবার খেলতে নেমে নেন 3 উইকেট। শেরেবাংলার উইকেটে 122 রানও যে পাহাড় সম,
পুরো সিরিজে সেটা টের পেয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম ম্যাচে এসেও উইকেট পড়তে পারেনি অজি ব্যাটাররা। শুরুতে জোড়া উইকেট নিয়ে অতিথিদের ব্যাকফুটে ঠেলে দেন নাসুম। অধিনায়কও নেন 1 উইকেট। ওপেনিং জুটিতে দুর্বলতা কাটাতে পঞ্চম টি-20তে রদবদল। নাইমের সাথে সিরিজে প্রথমবার ওপেন করতে নেমে খারাপ করেননি মাহিদি। এই জুটিতে আসা 42 রান সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ। মাহিদি 13 ও নাইম ইনিংস সর্বোচ্চ 23 করে আউট হন। মিডল অর্ডারে ইনিংস বড় করতে পারেনি ব্যাটাররা। ধীরগতির ব্যাটিংয়ে 20 বলে সাকিবের ব্যাটে 11। 4 নম্বরে সৌম্যকে নামিয়েও ফর্মে ফেরানোর পরিকল্পনা ব্যর্থ। মাহমুদুল্লাহ, সোহান, আফিফদের কেউই স্ট্রাইক রোটেট করতে পারেননি। শেষ 5 ওভারে মাত্র 20 রানে বাংলাদেশ থামে 122 রানে। পুরো ইনিংসে 62টি ডট বল দিয়েছে বাংলাদেশ, তাতেও ম্যাচ শেষে বিজয়ের হাসি মাহমুদুল্লাহ অ্যান্ড কোংয়ের। 4-1 সিরিজ জিতে প্রশংসা পেতেই পারে টিম টাইগার্স, তবে উন্নতি জায়গা থেকে যাচ্ছে অনেক। স্ট্রাইক রোটেট করে খেলার ঘাটতি স্পষ্ট হয়েছে পুরো সিরিজে। নিউজিল্যান্ড সিরিজের আগে যে জায়গায় কাজ করতে হবে পুরো বাংলাদেশ দলকে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। বাংলাদেশ সফরের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। একই সাথে টি-20 বিশ্বকাপের দলও দিয়েছে ব্ল্যাক ক্যাপস। বিশ্বকাপ স্কোয়াডের কেউই আসছে না বাংলাদেশ সফরে। আইপিএল এর বাকি অংশে খেলবেন উইলিয়ামসন, বোল্ট, ফার্গুসনের মতো কিউই তারকারা। বিশ্বকাপ স্কোয়াডে থাকা কাউকেই বাংলাদেশে পাঠাচ্ছে না নিউজিল্যান্ড। ল্যাথামের নেতৃত্বে আসবে দ্বিতীয় সারির দল, সেখানে আছে এক ঝাঁক নতুন মুখ। ল্যাথাম ছাড়া পরিচিত নাম কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল এবং হামিশ বেনেট। 24 আগস্ট ঢাকায় পৌঁছবে নিউজিল্যান্ড দল। 1 থেকে 10 সেপ্টেম্বর মিরপুরে হবে 5 ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শ্রেষ্ঠত্ব বসুন্ধরা কিংসের। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে 4 ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন অস্কার ব্রুজনের দল। এই ম্যাচে কিংসের ত্রাতা 2 ব্রাজিলিয়ান। আর এই মৌসুমে লাতিন রিক্রুটে সাফল্য ধরা দিয়েছে ক্লাবটির। জিতলাই চ্যাম্পিয়ন, সেই লক্ষ্যে বসুন্ধরা কিংস। বিপরীতে বড় অস্বস্তি শেখ জামাল ডাড়াই। ম্যাচের ঘণ্টা তিনেক আগে ছাঁটাই হন কোচ শফিকুল ইসলাম মানিক। বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাদামাঠে স্বাভাবিক খেলা কঠিন, তবে প্রত্যাশিত দাপট বসুন্ধরার। আবারও লাতিন রিক্রুটেই বাজিমাত। ম্যাচের 21 মিনিটে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান রবিনিও। বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করতে সময় নেননি ফার্নান্দেজ। ততক্ষণে উৎসবের প্রহর গুনছে বসুন্ধরা। বাকিটা সময় স্কোর লাইনে পরিবর্তন নেই। 4 ম্যাচ আগেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ব্যাক টু ব্যাক শিরোপা জিততে পেরে বেশ ভালো লাগছে। মাঝে কিছু সমস্যা হলেও ক্লাব ম্যানেজমেন্ট সবসময় আমাদের সাপোর্ট করেছে। খেলোয়াড়রাও তার প্রতিদান দিতে মুখিয়ে ছিল। শিরোপা নিশ্চিত করতে পারায় বেশ ভালো লাগছে। আফটার 11 মান্থ আমরা এই চ্যাম্পিয়নশিপের জন্য পরিশ্রম করেই যাচ্ছিলাম, তো এটা আজকে ম্যাচে আমরা সেটা করতে পেরেছি, এটার জন্য অনেক খুশি। 20 ম্যাচে 55 পয়েন্ট কিংসের। একমাত্র পরাজয় চট্টগ্রাম আবাহনীর সাথে। প্রতিপক্ষের জালে সর্বোচ্চ 45 গোল ওদের। বিপরীতে মাত্র 9টি গোল হজম করেছে। এই সাফল্যের পেছনে 2 লাতিন রিক্রুট, দুরন্ত দুর্বার রবিনিও ও বেসেরা জুটি। দুজনে মিলে করেছেন 35 গোল। অ্যাসিস্টের হিসেবেও সেরা 5-এ তারা। এর আগে 2018-19 মৌসুমে প্রিমিয়ার লিগের অভিষেকেই চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। সেবার 2 ম্যাচ হাতে রেখে সেরা হয়েছিল ক্লাবটি। করোনার কারণে পরিত্যক্ত হয় গত মৌসুম। সবকিছু মিলিয়ে দারুণ একটা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানুষের কারণে নজিরবিহীন পরিবর্তন হচ্ছে জলবায়ুর। কোনো কোনো ক্ষেত্রে সংশোধনেরও উপায় নেই জানিয়ে মানবজাতির জন্য রেড অ্যালার্ট দিয়েছে জাতিসংঘ। সোমবার 14,000-এর বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র বিশ্লেষণ করে এসব তথ্য দিয়েছে সংস্থাটির জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল IPCC। 42 পৃষ্ঠার প্রতিবেদনে কার্বন নিঃসরণ কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বন্যা, দাবানল, খরা ও তাপদাহের চরম রূপ দেখছে বিশ্ব। লাগাম টানতে দ্রুত পদক্ষেপ নিতে চাপ বাড়ছে বিশ্ব নেতাদের উপর। আশা করা হচ্ছে আগামী নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে লক্ষ্যমাত্রা ঠিক করবেন নেতারা।
সোমবার বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে সবচেয়ে বড় গবেষণা প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল আইপিসিসি। ৮ বছর ধরে ১৪,০০০-এর বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনে বারবার উঠে এসেছে মানুষের উদাসীনতা। বিজ্ঞানীরা বলছেন, এমন অনেক পরিবর্তন হয়েছে যা আর সমাধানের সুযোগ নেই। মানুষের ভূমিকা সহ জলবায়ু পরিবর্তন ইস্যুতে আমাদের জ্ঞান বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য মানুষই দায়ী, তা অনস্বীকার্য। আর এর প্রভাবে বিশ্বের প্রায় সব দেশেই ঘটছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবেদনে বলা হয়েছে ১৮৫০ থেকে ১৯০০ সালের চেয়ে ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত বৈশ্বিক উষ্ণতা ১.০৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। ১৮৫০ সালের পর গত ৫ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। ১৯০১ থেকে ১৯৭১ সালের চেয়ে সম্প্রতি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে প্রায় ৩ গুণ। Sea level change through the middle of this century, around 2050, has largely been ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন ব্যাপক হারে বাড়বে। দ্রুত নিঃসরণ কমালেও বিশ্বব্যাপী গড়ে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে। average sea level rise through the middle of the century. জলবায়ু পরিবর্তন আগামীতে কিভাবে বিশ্বকে বদলে দিবে সে চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। বিজ্ঞানীদের শঙ্কা, উষ্ণতা যে হারে বাড়ছে তাতে চূড়ান্ত বিপদের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে মানব সভ্যতা। তবে ঝুঁকি এড়াতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এছাড়া এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।